আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই ভিডিওটা মূলত এইচএসসি 25 ব্যাচ এবং 26 ব্যাচের জন্য। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর চ্যাপ্টারের ভেক্টর ক্যালকুলাস এই পার্টটা বা এই অংশটুকু স্কিপ করে চলে গেছো, অথবা এটাতে তেমন সময় দেওয়া হয়নি। তো তোমরা যদি বিগত বছরের অ্যানালাইসিস গুলো দেখো, তাহলে দেখবে এডমিশন এবং এইচএসসি এই দুই জায়গায় ভেক্টর ক্যালকুলাস পার্টের গুরুত্ব কিন্তু অনেক। এখান থেকে অনেক প্রশ্ন আসছে। তো এটাকে যদি তুমি এভাবে হেলাফেলা করো, তাহলে কিন্তু সামনে তোমার জন্য বিপদ অপেক্ষা করছে। আর অনেকের ক্ষেত্রে এমনটা হয় যে যখন ক্যালকুলাস পুরোটা আমরা পড়বো হায়ার ম্যাথে, তখন এসে আবার এই ক্যালকুলাস পার্টটা, ভেক্টর ক্যালকুলাস পার্টটা এটাকে ধরবো, কিন্তু এটা আর পরবর্তীতে হয়ে ওঠে না। তো এজন্যই আজকের এই ভিডিওটা 25 মিনিটের মতো লং হবে। তো এর মধ্যে আমি তোমাদেরকে ভেক্টর ক্যালকুলাসটা শিখিয়ে দিব। তো তোমাদের কাজ হবে এখন একটা খাতা কলম নিয়ে টেবিলে বসে যাওয়া এবং এই ভিডিওটায় নেক্সট যে 25 মিনিট আছে সেটা গুরুত্ব সহকারে দেখে ফেলা। তাহলে আশা করছি ভেক্টর ক্যালকুলাস পার্টে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এবং তোমরা জেনে খুশি হবে যে এই ভেক্টর ক্যালকুলাস পার্টটা কিন্তু অনেক ইজি একটা পার্ট। এটা শুনে ভয় পাওয়ার কিছু নেই। জাস্ট 3টা টপিক আছে, সেই 3টা টপিক যদি আয়ত্তে আনতে পারি, তাহলে সবগুলো ম্যাথ আমরা পারবো। তো চলো এই ভিডিওটা শুরু করছি। তো ভেক্টর ক্যালকুলাস বা যে কোনো টপিক জানার আগে, বিস্তারিত জানার আগে, এর আশেপাশে রিলেটেড যে টপিকগুলো আছে সেই বিষয়গুলো একটু আমাদেরকে ধারণা নিয়ে রাখতে হয় বা ওভারভিউটা জানা থাকতে হয়। তো এই ভেক্টর ক্যালকুলাসের সাথে সামঞ্জস্যপূর্ণ বা রিলেটেড কিছু টপিক আছে, সেগুলো এখন আমরা আগে শিখে নিচ্ছি। যেমন প্রথমত যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশি কি জিনিস এটাকে জানতে হবে। তারপর আমাদেরকে জানতে হবে স্কেলার ক্ষেত্র। স্কেলার ক্ষেত্র কি জিনিস। তারপর আমাদেরকে জানতে হবে ভেক্টর রাশি। ভেক্টর রাশি কি জিনিস এটা জানতে হবে। এবং পাশাপাশি জানতে হবে কি বলতো, ভেক্টর ক্ষেত্র কি জিনিস এটা। তো চলো আমরা এখন একটা একটা করে জেনে নেই। স্কেলার রাশি কি আমরা সবাই জানি মোটামুটি, যে যে রাশির শুধুমাত্র মান আছে, কোনো দিক নেই, তাদেরকে স্কেলার রাশি বলে। যেমন 2, 3, 4, 5 এভাবে অনেক হতে পারে। এগুলো কি শুধুমাত্র মান আছে, তাই স্কেলার রাশি। আর স্কেলার ক্ষেত্র কি তাহলে? স্কেলার ক্ষেত্র, আমরা তো রাশিটা জানি কিন্তু ক্ষেত্রটা অনেকেই জানি না। আচ্ছা, ক্ষেত্র কি? যেটার একটা ক্ষেত্রফল থাকবে। যেমন এই যে খাতাটা, এটা একটা ক্ষেত্র। এখন এটা কখন স্কেলার ক্ষেত্র হবে? যখন আমাদের যে কোনো একটি স্কেলার ক্ষেত্রের প্রত্যেকটা বিন্দুতে স্কেলার রাশি বিদ্যমান থাকবে, তখন সেই ক্ষেত্রটা হবে স্কেলার ক্ষেত্র। যেমন এখানে আমাদের 2 এর সাথে এক্স ওয়াই যুক্ত হতে পারে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3yz 4xy এগুলো যুক্ত হলে একটা ক্ষেত্র স্কেলার ক্ষেত্রে পরিণত হবে। তো এগুলোই হচ্ছে স্কেলার ক্ষেত্র। এর পরবর্তীতে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি কি এটাও আমরা জানি। যে সকল রাশির মান এবং দিক উভয়ই আছে তারা হচ্ছে ভেক্টর রাশি। যেমন 2i হ্যাট, 3j হ্যাট, 5k হ্যাট, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ভেক্টর রাশি। আর ভেক্টর ক্ষেত্র কি জিনিস তাহলে? ওই সিমিলার, আমাদের যে ক্ষেত্রের প্রত্যেকটা পয়েন্টে আমরা ভেক্টর রাশি খুঁজে পাবো, সেগুলোই হচ্ছে ভেক্টর ক্ষেত্র। তাহলে এগুলো হতে পারে কি? 2xy i হ্যাট, 3xy জেড স্কোয়ার কে হ্যাট, তারপর হতে পারবে কি 5xy স্কোয়ার জেড আই হ্যাট, এরকমের হতে পারবে। আরো অসংখ্য উদাহরণ এরকম দেয়া যায়। তো এগুলো কি তোমাদের মুখস্থ করতে হবে? না, এই যে যতটুকু জেনেছো এবং এগুলো যে তোমরা ধরতে পারছো এখন, এই এতটুকু সেন্স তোমাদের থাকলেই পরবর্তী টপিক তোমরা বুঝতে পারবে। এখন আমাদেরকে অন্তরীকরণের যে 2টা ভাগ আছে সেই 2টা ভাগ সম্পর্কে জানতে হবে।
তো অন্তরীকরণ এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পূর্ণ অন্তরীকরণ বা কমপ্লিট ডিফারেন্সিয়েশন, আরেকটা হচ্ছে আমাদের আংশিক অন্তরীকরণ বা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তো এদের মধ্যে কিছু পার্থক্য আছে, বেসিক পার্থক্য আছে, যে পার্থক্যগুলো আমাদেরকে জানতে হবে ভেক্টর ক্যালকুলাস পারার জন্য। তো পার্থক্যগুলো কি কি চলো দেখে নেই। প্রথমত যে পার্থক্য সেটা হচ্ছে চিহ্নের পার্থক্য। এই যে পূর্ণ ডিফারেন্সিয়েশন এটাকে লেখা হয় ডিডিএক্স অফ যে ফাংশনটা সেটা, আর এই যে আংশিক অন্তরীকরণ যেটা এটাকে লেখা হয় ডেল ডেল এক্স অফ সামথিং, এটার ভ্যালু 1 আসবে। তো এতটুকু আমাদেরকে মুখস্থ টাইপের করতে হবে যে এটাকে ডিডিএক্স দিয়ে প্রকাশ করা হয়, এটাকে ডেল ডেল এক্স দিয়ে প্রকাশ করা হয়। এর পরবর্তীতে আমাদের আরো কিছু পার্থক্য আছে, যে এদের কাজকর্মের কিছু পার্থক্য আছে। যেমন ডিডিএক্স অফ এক্স স্কোয়ার যেটা, সেটার ভ্যালু আসবে কি 2x, এতটুকু আশা করি তোমরা জানো। আর ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার যেটা, এটার ভ্যালু আসবে 2x। এর পরবর্তীতে ডিডিএক্স অফ 1 অর যে কোনো কনস্ট্যান্ট, এটার ভ্যালু আসবে কত, 0। একইভাবে ডেল ডেল এক্স অফ 1 বা যে কোনো কনস্ট্যান্ট, সেটার যে ভ্যালুটা সেটা আসবে কত, 0। তো এগুলো তো সব সিমিলারিটিজ হয়ে গেছে, পার্থক্য তো হলো না। শুধুমাত্র একটা পার্থক্য দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে চিহ্নের পার্থক্য। তো এখন আমরা পার্থক্যও দেখব। পার্থক্য কি হতে কেমন হয়? পার্থক্য হবে যখন আমরা ডিডিএক্স অফ এক্স ওয়াই এই ধরনের রাশিকে অন্তরীকরণ করব। ডিডিএক্স অফ এক্স ওয়াই কে অন্তরীকরণ করার ক্ষেত্রে আমাদের জানি এখানে আমরা ইউভির যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করি। ইউভির ফর্মুলাটা অ্যাপ্লাই করলে কেমন আসে, এখানে আমাদের এক্স কে রেখে ওয়াই এর ডিফারেন্সিয়েশন প্লাস আমাদের ওয়াই কে রেখে এক্স এর ডিফারেন্সিয়েশন। কিন্তু আমরা যখন এটাকেই আংশিক অন্তরীকরণ করব ডিডিএক্স অফ এক্স ওয়াই কে, তখন আমাদেরকে এই ওয়াই কে কনস্ট্যান্ট হিসাবে কল্পনা করতে হবে বা ধরে নিতে হবে। এর কারণ হচ্ছে এটা আংশিক অন্তরীকরণ। আংশিক অন্তরীকরণে শুধুমাত্র আমরা যেটা দিয়ে ডিফারেন্সিয়েশনটা করছি তার সাথে রিলেটেড রাশিগুলোকেই ডিফারেন্সিয়েট করব, বাকিগুলোকে কনস্ট্যান্ট হিসাবে কনসিডার করব। তাহলে এটার ভ্যালুটা এটা কিরকম আসবে, এটার উত্তরটা আসবে শুধুমাত্র ওয়াই এবং এক্স এর যে ডিফারেন্সিয়েশন সেটা হচ্ছে 1। আরেকটা আমরা যদি নেই, আরেকটা ফাংশনকে যদি নেই, ধরলাম এখানে নিলাম ওয়াই জেড, তাহলে এটা কিরকমের আসবে? এটার যে আমরা আংশিক অন্তরীকরণ সেটা হবে, দেখো এই এক্স এর সাথে কোনো রাশি কিন্তু এখানে রিলেটেড নেই বা সম্পর্কযুক্ত নেই। তো আমাদের এই টোটালটাকে কি হিসেবে কনসিডার করতে হবে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এটার ভ্যালু আসবে 0। আরো একটা উদাহরণ চলো দেখে নেই, ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার ওয়াই জেড। তো আমরা কি করেছি, আমরা কি বলেছি যে এই এক্স এর সাথে এখানে এর রিলেশন খুঁজবো। তো এক্স এর সাথে দেখো এক্স এর সিমিলারিটিস আছে, তো শুধুমাত্র এটাকেই অন্তরীকরণ করব, বাকিগুলোকে আনটাচ রেখে দিতে হবে। কি হবে তাহলে এখানে 2xy z, তাহলে এইটুকুকে আমরা আনটাচ রেখেছি। কখন রেখেছি? যখন এর সাথে একটা x ছিল, কিন্তু যখন এর সাথে x থাকবে না তখন এই টোটালটার ভ্যালু আসবে 0। x থাকবে না বলতে কি, x থাকবে না বলতে এখানে কিন্তু x টু দি পাওয়ার 0 ছিল, যেটা ডিফারেন্সিয়েশন করলে 0 এর সাথে yz এর গুণ হতো, টোটাল মিলে 0 হয়ে গিয়েছে। আশা করছি তোমরা এই অন্তরীকরণের আংশিক অন্তরীকরণ আর পূর্ণ অন্তরীকরণের মধ্যে পার্থক্যগুলো বুঝতে পেরেছো। এখন আমাদের কাজ হচ্ছে মূলত এই আংশিক অন্তরীকরণ নিয়ে। পূর্ণ অন্তরীকরণ তোমরা হায়ার ম্যাথে পড়ছো বা পড়বে, কিন্তু আমাদের ভেক্টর ক্যালকুলাসের কাজ হচ্ছে আংশিক অন্তরীকরণ নিয়ে। এখন আমাদেরকে একটা অপারেটরের সাথে পরিচিত হতে হবে। সেই অপারেটরটা হচ্ছে ভেক্টর ব্যবকলনীয় অপারেটর, যেটা দেখতে কি রকমের, যেটা দেখতে হচ্ছে এই যে এরকমের। আমি একটু দেখিয়ে দিচ্ছি লিখে। তো এটাই হচ্ছে সেই ভেক্টর ব্যবকলনীয় অপারেটরটা। তো এখানে যদি আপনারা দেখেন,
এটা হচ্ছে ওই যে আমাদের আংশিক অন্তরীকরণের যে চিহ্নযুক্ত অংশগুলো সেগুলো। তো আমরা এজন্যই আগে আংশিক অন্তরীকরণটা কি বা এটা কিভাবে কাজ করে সেটা দেখে নিয়েছি। এখন আমরা এটা দিয়ে ম্যাথগুলো করতে কিন্তু সুবিধা হবে, বা এটা দিয়ে ম্যাথগুলো আমরা এখন করতে পারবো। তো এটার আরেকটা নাম রয়েছে, এটাকে আরেকটা যে নামে ডাকা হয় সেটা হচ্ছে নেবলা। এই নেবলা নামটায় এই অপারেটরটাকে ডাকা হয়। তো যাই হোক, এখন আমরা এই অপারেটরটার বিভিন্ন কাজ দেখব। যেমন অপারেটরের কাজ কি, যেমন যোগ অপারেটরের কাজ কি, দুইটা রাশিকে যোগ করে দেওয়া। এই অপারেটরটার তাহলে কাজগুলো কি কি? তাহলে আমরা যদি এই অপারেটর কাজগুলো দেখি, 1 নম্বর যে কাজ সেটা হচ্ছে একটা স্কেলার ক্ষেত্রকে এটা ভেক্টরে রূপান্তর করতে পারে, 2 নম্বর যে কাজটা সেটা হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্রকে স্কেলার বানাতে পারে। আবার 3 নম্বর যে কাজটা সেটা হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্রকে নতুন একটা ভেক্টরে পরিণত করতে পারে। তো এগুলোর আবার 3টার আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে, যে নামগুলো হচ্ছে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এই নামটাকে একটু জানতে হবে। আর একটা হচ্ছে ডাইভারজেন্স, আর একটা নাম হচ্ছে কার্ভ। নামগুলো সুন্দর না? তো এই যে এই 3টে জিনিস নিয়েই মূলত এখন আমাদের পড়াশোনা, বা এই 3 ধরনের আমরা ম্যাথ করব। এখন আমরা একটা একটা করে শুরু করব, প্রত্যেকটার একটা একটা করে এক্সাম্পল দেখব, তাহলে আমাদের 3টাই ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমত যেটা দেখব আমরা সেটা হচ্ছে গ্রেডিয়েন্টটা প্রথমে দেখব। তো এটা আসলে কি রকমের ম্যাথগুলো থাকে? তো এটা দিয়ে আমরা জানি কি যে একটা স্কেলার ক্ষেত্রকে আমরা ভেক্টরে রূপান্তর করতে পারি, একটা স্কেলার রাশিকে ভেক্টরে রূপান্তর করতে পারি। তো স্কেলার ক্ষেত্রটা এভাবে আমাদেরকে ফাই দিয়ে দেয়া থাকবে। তো ধরি আমাদের এরকমের একটা ক্ষেত্র দেয়া আছে। তো এই যে স্কেলার ক্ষেত্রটা, এটাকে আমাদেরকে যদি বলে এই ক্ষেত্রটার গ্রেডিয়েন্ট বের করো। তো গ্রেডিয়েন্ট বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে আমাদের যে নেবলাটা আছে এই নেবলার সাথে এই ফাই এর ডট গুণ করে দিতে হবে। তাহলে আমাদের নেবলাটা যেন কি, ডিডি ডেল ডেল এক্স অফ আই হ্যাট প্লাস ডেল ডেল ওয়াই অফ জে হ্যাট প্লাস ডেল ডেল জেড অফ কে হ্যাট। এর সাথে ডট গুণ হবে কিসের, 3x² প্লাস 5z(y²). তো আমরা জানি কি এই পুরো রাশিটাই এগুলোর সাথে গুণ হবে, প্রত্যেকটার সাথে আলাদা আলাদা করে। তো চলো আমরা গুণ করে দেই। একটা গেল, দুইটা গেল, তিনটা গেল। তো এখন আমাদেরকে একটু ক্যালকুলেশন করতে হবে। তো আংশিক অন্তরীকরণের মাধ্যমে আমরা যদি এগুলোর ক্যালকুলেশন গুলো করি, তাহলে দেখা যাচ্ছে এই যে এক্স এর সাথে এইটার প্রথমত, তো এটা আসবে 6xy। তারপর দেখো এখানে এক্স এর সাথে কিন্তু কোনো আমাদের রিলেটেড বা সিমিলার রাশি নাই, তাইলে এটা হবে 0। এই টোটালটার সাথে আসবে আই হ্যাট। এর পরবর্তীতে আমাদের আছে কি ওয়াই এর পোর্শনটা। তো ওয়াই এর সাথে এখানে রিলেটেড আছে, যেহেতু আছে এটার ওয়াই এর শুধুমাত্র ডিফারেন্সিয়েশন হবে, বাকিটা আনটাচ থাকবে। তো এটা আসতেছে 3x² প্লাস আবার এখানেও একটা ওয়াই এর পোর্শন আছে, এটার আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে 10z(y). এই টোটালটার সাথে আসবে জে হ্যাট। এর পরবর্তীতে আমাদের জেড এর যে পোর্শনটা, এখানে দেখতে পাচ্ছি কোনো জেড নাই, তাহলে এটা আসবে 0। আবার এখানে একটা জেড আছে, তো এখানে জেড এর ডিফারেন্সিয়েশন করলে আসবে যেটা, সেটা হচ্ছে 5y²। আর এর সাথে আসবে আমাদের কে হ্যাট। তো আমাদের কিন্তু এখানে গ্রেডিয়েন্ট বের করা শেষ। এটাকে যেভাবে লেখা হয় সেটা হচ্ছে গ্র্যাড অফ ফাই।
এভাবে করে লিখে এটা বের করা হয়। তো এর সাথে আরেকটু আমাদের জানতে চাইতে পারে, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু উল্লেখ করে দিয়ে দিতে পারে। যেমন এখানে বলে দিতে পারে 213 বিন্দুতে বিন্দুতে এই যে রাশিটার এটার গ্রেড বের করো বা গ্রেডিয়েন্ট বের করো। তো আমরা এখন কি করব, আমাদের তো রাশিটার ক্যালকুলেশন করা শেষ, তাহলে আমরা এখানে বিন্দুগুলো বসিয়ে দেব। এখানে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 1 এবং যে আমাদের জেড, এই জেড এর ভ্যালু হচ্ছে 3। তো এগুলো চলো বসিয়ে দেই। এখানে আসতেছে তাহলে কত, 12 আই হ্যাট, এবং এখানে আসবে 12 প্লাস 30 জে হ্যাট, প্লাস এখানে আসবে আমাদের 5 কে হ্যাট। তো এটাই হচ্ছে আমাদের ওই বিন্দুতে গ্রেডিয়েন্টের ভ্যালু। তো দেখতে পাচ্ছ যে এটা কিন্তু আমাদের ভেক্টর ফরম্যাটে এসেছে। আমরা কি শিখেছিলাম, যে গ্রেডিয়েন্টে কি করে, গ্রেডিয়েন্টের মাধ্যমে একটা স্কেলার থেকে একটা স্কেলার ক্ষেত্রকে ভেক্টরে রূপান্তর করা হয়। তো আমরা সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। তো এখন আমরা ডাইভারজেন্স পার্টটা শিখব। তো 2 নম্বরে রয়েছে আমাদের ডাইভারজেন্স। এই ডাইভারজেন্সের সময় আমাদের ম্যাথটা যে রকমের থাকবে, আমাদেরকে একটা ভেক্টর রাশি দেয়া থাকবে, যেমন হচ্ছে 4x² y i hat প্লাস 5y z² j hat প্লাস 3k hat 3y k hat, এরকমের একটা আমাদের রাশি দেয়া থাকবে, ভেক্টর রাশি দেয়া থাকবে। তারপর বলা হবে আমাদেরকে যে এই ভেক্টর রাশিটার গ্রেডিয়েন্ট বের করো। তো গ্রেডিয়েন্ট বের করার জন্য আমাদের মনে রাখতে হবে ডাইভারজেন্স কি করে, একটা ভেক্টর রাশিকে স্কেলারে রূপান্তর করে। তো ভেক্টর রাশিকে আমাদের যে ন্যাবলাটা সেটাও একটা ভেক্টর, আবার এটাও একটা ভেক্টর। তো ভেক্টর রাশিকে যেহেতু স্কেলারে রূপান্তর করতে হবে, তাহলে কি করতে হবে, আমাদেরকে ডট গুণ করতে হবে। অথবা আমরা আরেকটা জিনিস মনে রাখতে পারি, সেটা হচ্ছে ডি ফর ডট, আবার ডি ফর ডাইভারজেন্স। তো এতটুকু দিয়ে আমরা কিন্তু সংক্ষেপে মনে রাখতে পারি যে ডাইভারজেন্সের কাজটা কি। তো আমরা ডট গুণ করব। তো আমাদের যে ন্যাবলা, এর সাথে এ ডট গুণ করলে কি রকমের আসবে, ডেল ডেল এক্স অফ আই হ্যাট প্লাস ডেল ডেল ওয়াই অফ জে হ্যাট প্লাস ডেল ডেল জেড অফ কে হ্যাট, এর সাথে ডট গুণ হচ্ছে 4x² y i হ্যাট প্লাস 5y z² j হ্যাট প্লাস 3y k হ্যাট। তো ডট গুণের বেলায় আমাদের কি হয়, এই আই এর পোর্শনের সাথে আই এর ডট গুণ হয় এবং জে এর সাথে জে এর, কে এর পোর্শনের সাথে কে এর। তো আমরা যদি এগুলো করি দেখতে পাবো যে ডেল ডেল এক্স অফ আই হ্যাট, আমি এবার একবারই করে দিচ্ছি, এইটা দিয়ে যদি এটা ডিফারেন্সিয়েশন করা হয়, তো এক্স এর সাথে এক্স এর সিমিলারিটিস আছে, তো শুধুমাত্র এক্স এর ডিফারেন্সিয়েশন হবে এবং ওয়াই আনটাচ থেকে যাবে। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 8x এবং ওয়াই যেহেতু আনটাচ আছে, তো এর পরবর্তীতে জে এর পোর্শনটাও সিমিলার ভাবে হবে, যে ওয়াই একটা আছে, তো এখানে ওয়াই এর সিমিলারিটি খুঁজে পাওয়া গিয়েছে। তো যেটা হবে সেটা হচ্ছে 5z², এবং জেড এর যে পার্টটা দেখতে পাচ্ছ, জেড এর সাথে কিন্তু জেড এর কোনো মিল নেই, তো এজন্য এটা হবে টোটালি 0। তো এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা। তো এখানেও কিন্তু আমাদের একটা ভ্যালু দিয়ে দিতে পারে, একটা বিন্দু দিয়ে দিতে পারে, বলতে পারে যে 3, 2, 1 এই বিন্দুতে এইটার এই যে এই রাশিটার তোমরা ডাইভারজেন্স বের করো। তো এই বিন্দুগুলো এখন এখানে বসিয়ে দিব। তো বসিয়ে দিলে যে অ্যান্সারটা আমাদের আসবে, এই অ্যান্সারটার উপরে ডিপেন্ড করে আমাদের আবার কোশ্চেন করতে পারে, 3 ধরনের কোশ্চেন করতে পারে, যে এটা কি সলিনয়েডাল কিনা। এই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা টেস্ট পেপারে দেখবে, সলিনয়েডাল কিনা। তো সলিনয়েডাল বা এই ধরনের এইগুলো কখন হয়, যখন আমাদের রাশির অ্যান্সারটা প্লাস আসবে। এই প্লাস এর মানে হচ্ছে এই ক্ষেত্রটা ছড়িয়ে যাবে, চারদিকে ছড়িয়ে যাবে। আবার যখন মাইনাস আসবে, তখন এটা কি হবে, এটা চারদিক থেকে আমাদের সংকুচিত হয়ে আসবে। আর যখন এখানে 0 আসবে, তখনই শুধুমাত্র এটা হবে সলিনয়েডাল, এই ক্ষেত্রটা তখনই হবে সলিনয়েডাল। তো এই 3টা জিনিস দেখে তোমাদেরকে
এই সিদ্ধান্তগুলো নিতে হবে। তো আরেকটা এর সাথে অ্যাড হতে পারে, এটাকে আবার ইংরেজিতে লেখা হয় সোর্স, এটাকে লেখা হয় সিঙ্ক, সোর্স সিঙ্ক। এবং আরেকটা জিনিস অ্যাড হতে পারে বলেছিলাম, সেটা হচ্ছে এই যে এটা প্লাস, তার মানে কি চারদিকে ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ কি আয়তন যেটা সেটা বৃদ্ধি পাচ্ছে এবং ঘনত্ব যেটা রো সেটা কি হ্রাস পাবে না। আবার এখানে সিঙ্কের ক্ষেত্রে আয়তন কি হবে, কমে যাবে। আয়তন কমে গেলে কি হবে, ঘনত্ব বৃদ্ধি পাবে। এটা কিভাবে হলো, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। তো এখানে আমরা রো এর সাথে ভি এর কি ব্যস্তানুপাতিক সম্পর্ক পেয়েছি না, সেখান থেকে এই সিদ্ধান্ত দুইটা এসেছে। তো এভাবেই আমাদের ডাইভারজেন্সটা শেষ হলো। তো আমাদের লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে আমাদের কার্ল। এখন কার্লের ক্ষেত্রে আমাদের কি হয় মনে আছে, যে একটা ভেক্টর থাকে, এই ভেক্টর থেকে নতুন আর একটা ভেক্টর হয়। তো আমাদের একটা ভেক্টর রাশি দেয়া থাকবে ওই আগের মতনই। আমরা যদি একটা রাশি ধরে নিই 3xy i hat প্লাস 3z y k hat প্লাস 5z স্কোয়ার y j hat, এরকমের আমাদের একটা ভেক্টর রাশি দেয়া আছে। তো তো সাবধান থাকবে যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে এখানে দেখো আমি j hat পরে লিখেছি, k hat আগে লিখেছি, এরকমের কিন্তু তোমাদের প্রশ্নের মধ্যেও দেয়া থাকতে পারে, এগুলোর ক্ষেত্রে সাবধান। তো ভেক্টর থেকে নতুন আরেকটা ভেক্টর পেতে হলে আমাদেরকে কি করতে হয়, ক্রস গুণ করতে হয়। আবার এভাবে মনে রাখতে পারি আমরা ডট গুণ অলরেডি ডাইভারজেন্সের বেলায় করেছি, তো কার্লের বেলায় কি হবে, ক্রস গুণ হবে। তো আমরা যদি ক্রস গুণ নির্ণয় করি, দেখো এই যে আমাদের নেবলা এর সাথে এ এর হবে ক্রস গুণ। তো ক্রস গুণগুলো আমাদের কি রকমের হয়, নির্ণায়ক ফরম্যাটে হয়। তো আই হ্যাট এবং এখানে থাকবে জে হ্যাট এবং এখানে থাকবে কে হ্যাট। তো এখানে আমাদের যে নেবলার ফাংশনগুলো বসবে, ডেল ডেল এক্স অফ আই হ্যাট, এর সাথে আসবে ডেল ডেল ওয়াই, এগুলো আই হ্যাট থাকবে না, এবং এটা আসবে ডেল ডেল জেড। আর এইখানে আমাদের এই পোর্শনগুলো বসবে 3xy 3zy 5z স্কোয়ার ওয়াই। তো এবার আমরা ক্যালকুলেশনটা করব, এটা নির্ণায়কের যে ক্যালকুলেশন সেই সিমিলার ক্যালকুলেশন হবে এখানেও। এই যে আই হ্যাট থাকবে, এরপর আমাদের এই যে কলাম, এই কলাম বাদ যাবে, তাহলে এটার সাথে এইটার এবং এইটার সাথে এইটার। তো দেখতে পাচ্ছ ডেল ডেল ওয়াই যেটা, সেই এখানে ওয়াই এর পোর্শন আছে না, তো ওয়াই এর পোর্শন থাকলে এখানে কি আসে, 5z স্কোয়ার আসে। এবং আমাদের এইটার ক্ষেত্রে কি হবে, মাইনাস আসবে একটা, আর জেড এরও একটা পোর্শন আছে, তাহলে 3y আসবে অ্যান্সার। তো এই ডিফারেন্সিয়েশন গুলো কিন্তু আমি খুব দ্রুত করছি, এগুলো মোটামুটি তোমরা আশা করছি যে পারবে, আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। তো এরপর একটা মাইনাস আসবে, জে হ্যাট নিলাম, এবার এই কলাম এবং এই কলাম বাদ যাবে। তো এবার এইটার সাথে এইটা এবং এইটার সাথে এইটার হবে। তো আমাদের ডেল ডেল এক্স, এখানে কোনো এক্স এর পোর্শন নাই, তাহলে এটা হবে 0। আবার ডেল ডেল জেড, এখানে জেড এর পোর্শন নাই, তাহলে এটা কি হয়ে যাচ্ছে আমাদের মাইনাস দিয়ে 0 হয়ে যাচ্ছে। এরপর আবার কি হ্যাট লিখলাম, এরপর এই যে কলাম, এই কলাম, এই দুইটা কলাম বাদ যাবে, এই দুইটার মধ্যে হবে এইটার সাথে এইটার একবার, এইটার সাথে এইটার একবার। তো ডেল ডেল এক্স, এখানে কি এক্স এর কোনো ফাংশন আছে না, নেই, তাহলে এটা হবে 0। আবার এখানে কি ওয়াই এর আছে, হ্যাঁ আছে, তাহলে ওয়াই এরটা এখানে অ্যান্সার হবে -3x। তাহলে এই যে আমরা পেয়ে গেলাম কি 5z স্কোয়ার মাইনাস 3y আই হ্যাট মাইনাস কে, এটা হবে প্লাস কে হ্যাট, এর সাথে আছে -3x। তো এই যে আমাদের রাশিটা, এখন আমাদের আবারও আগের মতন একটা বিন্দু দিয়ে দিতে পারে না, 1 2 3 বা 1 3 2 এরকম একটা বিন্দু দিয়ে আমাদেরকে এখানে এই কার্লটা নির্ণয় করতে বলেছে। ধরে নিলাম এটা আমরা দিয়েছে, তো এটা তোমরা এখানে এখন বসিয়ে দিতে পারবে না। বসিয়ে দিলে তোমাদের অ্যান্সার হয় 0 আসবে, আর নয়তো 0 প্লাস মাইনাস কিছু একটা আসবে। তো 0 আসলে এটার উপরে একটা সিদ্ধান্ত নিতে হবে, প্লাস আসলে এটার উপরে একটা সিদ্ধান্ত নিতে হবে। তো 0 আসলে যে সিদ্ধান্তটা নিতে হবে সেটা হচ্ছে এটা তখন ঘূর্ণনশীল হবে না, মানে অঘূর্ণনশীল, অঘূর্ণনশীল। আর যখন প্লাস আসবে তার মানে কি এর মধ্যে একটা এনার্জি রয়ে গেছে, এভাবে কল্পনা করবে, তাহলে এটা কি ঘূর্ণন হবে, ঘূর্ণন হবে। এখান থেকে আরো একটা সিদ্ধান্ত নেওয়া যায় যে যখন অঘূর্ণনশীল তার মানে কি এই শক্তিটা কি থেকে যাচ্ছে, অর্থাৎ সংরক্ষণশীল। আর যখন আমাদের ঘূর্ণন হচ্ছে তখন কি শক্তির খরচ হচ্ছে
এজন্য এই শক্তিটা হবে অসংরক্ষণশীল। তো এভাবে মনে রাখতে পারো যে দুইটা কখনো একসাথে থাকবে না। অঘূর্ণনশীল হলে সেটা হবে সংরক্ষণশীল, আর যখন ঘূর্ণনশীল হবে তখন সেটা হবে অসংরক্ষণশীল। তো এইটা আমাদের কিন্তু এরকমের ম্যাথ চাবে না একদম ডিরেক্টলি, আমাদের কোশ্চেনটাই থাকে এরকমের যে একটা রাশি দিয়ে একটা বিন্দু দিয়ে বলে এই বিন্দুতে এটা অঘূর্ণনশীল কিনা সেটা দেখাও, এই বিন্দুতে এটা সংরক্ষণশীল কিনা সেটা দেখাও। এরকমের প্রত্যেকটা যে আমরা তিনটা শিখেছি, তিনটা এরকমের বিন্দু দিয়ে তারপর আমাদের একটা সিদ্ধান্ত জানতে চাওয়া হবে। তো এটাই মূলত ছিল আজকের ক্লাসটা। এখানে দেখো আমি স্ক্রিনে তোমাদেরকে এই যে সূত্র যতটুকু লাগে বা সংক্ষেপে, খুব সংক্ষেপে এটার একটা সামারি করে দিয়েছি। তো এই ক্লাসটা যদি তোমাদের উপকারে আসে বা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিতে পারো বন্ধুদের মাঝে যারা এই ভেক্টর ক্যালকুলাস স্কিপ করেছে। তো ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আজকের ক্লাস এ পর্যন্তই।